আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, তোমরা যারা এবছর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য একটা নমুনা প্রশ্ন সমাধান করে দেখাচ্ছিলাম। আজকের এই পর্বে নমুনা প্রশ্নটির গ এবং ঘ বিভাগ অর্থাৎ জ্যামিতি এবং তথ্য ও উপাত্ত নিয়ে আলোচনা করব। তো এই জ্যামিতি আর তথ্য উপাত্তের অংশে যে দুইটা সৃজনশীল আছে, প্রচুর লিখতে হয় এই অংশগুলোতে। তো সেটা বোর্ডে করে দেখানো বেশ কষ্টসাধ্য। আমি সেগুলো তোমাদের খাতায় করে দেখাচ্ছি, খাতায় করে রেখেছি, আসলে আমি সেটা বুঝিয়ে দেব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। গ বিভাগ অর্থাৎ জ্যামিতি অংশে যে প্রশ্নটা আছে, প্রশ্নে উদ্দীপকে বলা হয়েছে যে ত্রিভুজ পি কিউ আর এ পি কিউ গ্রেটার দেন পি আর এবং পিডি কিউ আর এর উপর লম্ব। ক নম্বর প্রশ্নে স্কেল ও কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলা হয়েছে। স্কেল আর কম্পাস ব্যবহার করে অর্থাৎ চাঁদা ব্যবহার না করেই আমাদের 30 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো তার জন্য দেখো এই যে 4 নম্বর প্রশ্নের ক, প্রথমে যে কোনো একটা রশ্মি এঁকেছি আমরা ওসি, এরপর ও বিন্দুতে ইচ্ছামতো ব্যাসার্ধ নিয়ে একটা হচ্ছে বৃত্তচাপ আঁকা হয়েছে। এই যে এই বৃত্তচাপটা যে কোনো ব্যাসার্ধ নিয়ে আঁকা হয়েছে। তো এই বৃত্তচাপটা এই রেখাংশকে বা রশ্মিকে যেখানে ছেদ করে সেই বিন্দুকে কেন্দ্র করে আবার ওই একই ব্যাসার্ধ নিয়ে আরও একটা বৃত্তচাপ আঁকা হয়েছে। এই বৃত্তচাপটা পূর্বের বৃত্তচাপকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর সাথে ও বিন্দুটা যদি আমরা যুক্ত করে দেই তাহলে হবে 60 ডিগ্রি কোণ। তো আমাদের আঁকতে হবে হচ্ছে 30 ডিগ্রি কোণ। আমরা যদি এই যে 60 ডিগ্রি মাপের কোণ এটাকে যদি সমান দুই ভাগে ভাগ করি তাহলেই দুইটা 30 ডিগ্রি কোণ পাওয়া যাবে। তো এখন সমদ্বিখণ্ডিত করার নিয়ম, এই যে এই বিন্দু আর হচ্ছে এই বিন্দু, অর্থাৎ এই যে এই বৃত্তচাপটা 60 ডিগ্রি কোণের রেখা দুইটাকে যেই দুই বিন্দুতে ছেদ করেছে সেই দুইটা বিন্দুকে কেন্দ্র করে এই বিস্তৃতির অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকা হয়েছে। এখান থেকে এই যে এই বৃত্তচাপটা, আবার এখান থেকে এই বৃত্তচাপটা আঁকলে এই বৃত্তচাপ দ্বয় পরস্পর যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর সাথে যদি ও বিন্দুটা আমরা যুক্ত করে বর্ধিত করে দেই তাহলে এই ও বি রেখা দ্বারা হচ্ছে এ ও সি 60 ডিগ্রি যে কোণটা ছিল সেটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এ ও বি কোণ আর বি ও সি কোণ উভয়ই 30 ডিগ্রি করে হবে। খ নম্বর প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছে যে পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পিডি স্কোয়ার প্লাস কিউডি স্কোয়ার। তো উদ্দীপকে দেয়া ছিল যে পি কিউ আর ত্রিভুজে পি কিউ গ্রেটার দেন পি আর পিডি হচ্ছে কিউ আর এর উপর লম্ব। পি কিউ আর এটা হচ্ছে উদ্দীপকে প্রদত্ত যে ত্রিভুজটা সেই ত্রিভুজ, এবং পিডি বলা হয়েছে যে এই কিউ আর এর উপর লম্ব। তো আমাদের প্রমাণ করতে হবে যে পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পিডি স্কোয়ার প্লাস কিউডি স্কোয়ার। তো এটা যেহেতু লম্ব তার মানে এই কোণটা সমকোণ, অর্থাৎ পি কিউ ডি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর পি কিউ এটা তো অতিভুজ, সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ। তো তার মানে আমাদের পিথাগোরাসের সূত্রটা প্রমাণ করতে হবে। পিথাগোরাসের সূত্র যে সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ অন্য দুই বাহুর বর্গের যোগফলের সমান, তো সেটাই প্রমাণ করে দেখাতে হবে। তো এখানে যে এই যে পি কিউ আর ত্রিভুজের যে এই পাশের অংশটুকু এইটুকুর কোনো কাজ নাই। তো আমরা বিশেষ নির্বাচন লিখেছি যে দেওয়া আছে পি কিউ আর এ ত্রিভুজ পি কিউ আর এ পি কিউ গ্রেটার দেন পি আর, যদিও এই কথার এখানে কোনো প্রয়োজন নাই, উদ্দীপকে আছে তাই লিখে নিয়েছি। পিডি কিউ আর এর উপর লম্ব। আমরা ধরে নিয়েছি যে ডি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে পি ছোট হাতের, আর পিডি সমান কিউ এবং পি কিউ ইজ ইকুয়াল টু ডি, অর্থাৎ এই যে এই পি কিউ ডি এই ত্রিভুজের বাহুগুলোকে, যেটা এই যে ডি বিন্দুর বিপরীতে যে বাহুটা আছে সেটাকে ছোট হাতের ডি, পি বিন্দুর বিপরীত বাহু এটা ছোট হাতের পি, কিউ বিন্দুর বিপরীত বাহু এটাকে ছোট হাতের কিউ দিয়ে প্রকাশ করে নিয়েছি যাতে করে আমাদের লিখতে হিসাব করতে সুবিধা হয়। তো প্রমাণ করতে হবে যেটা প্রশ্নে দেয়া আছে পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পিডি স্কোয়ার প্লাস কিউডি স্কোয়ার। এখন আমরা একটু বাড়তি অঙ্কন করেছি, সেটা প্রথমে আমি চিত্রে দেখাই। যে এই ডি কিউকে বর্ধিত করা হয়েছে এম পর্যন্ত এমনভাবে যাতে করে এই কিউ এম এটা হচ্ছে এই পিডি অর্থাৎ কিউ এর সমান হয়। এখানে এই যে নাম দেখে বুঝতে পারছো কিউ এটাও হচ্ছে কিউ। তারপরে এম বিন্দুতে আমরা এন এম লম্ব এঁকেছি যাতে করে এই ডি কিউ আর হচ্ছে এম এন পি এর সমান হয়, অর্থাৎ ডি কিউ এটা পি এর সমান, এম এনটাও যেন পি এর সমান হয়। তারপর এন কিউ এবং এন পি যোগ করা হয়েছে। তো সেই কথাগুলোই অঙ্কনে লিখেছি। ডি কিউকে এম পর্যন্ত বর্ধিত করি যেন কিউ এম
ইকুয়াল টু পিডি ইকুয়াল টু কিউ হয় এবং এন এম লম্ব কিউ এম আঁকি যেন এম এন সমান সমান কিউডি সমান সমান পি হয়। তারপরে কিউ এন আর পি এন যোগ করার কথা লেখা হয়েছে। এখন প্রমাণে আসি। প্রমাণে ত্রিভুজ পি কিউডি আর ত্রিভুজ এম কিউ এন এই দুইটা ত্রিভুজের মধ্যে চিত্রে দেখি প্রথমে যে পি কিউডি এই ত্রিভুজটা এবং এম কিউ এন এই ত্রিভুজ পি কিউডি আর হচ্ছে এম কিউ এন এই দুইটা ত্রিভুজের মধ্যে আমাদের অঙ্কন অনুসারে এই যে এই ডি কিউ অর্থাৎ যেটা পি এর সমান সেটা এই যে এম এন এর সমান, আর হচ্ছে পিডি সেটা হচ্ছে কিউ এম এর সমান অর্থাৎ কিউ এর সমান। তো তাহলে দুইটা করে বাহু, এখানকার এই দুইটা বাহু আর এখানকার এই দুইটা বাহু সমান, আর এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত যে কোণ সেটা এখানকার এই কোণ অর্থাৎ এখানে পিডি কিউ আর এখানে হচ্ছে এটা কিউ এম এন, এই কোণ দুইটাও সমান কারণ এগুলো তো লম্ব হলে এই যে এই কোণগুলো হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তো এই দুইটা কোণই 90 ডিগ্রি হওয়ার কারণে এই কোণ দুইটা সমান। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা দেখলাম যে দুইটা করে বাহু আর হচ্ছে তাদের অন্তর্ভুক্ত কোণ সমান। তো তাহলে এই ত্রিভুজ দুইটা সর্বসম। তো প্রথমে আমরা এই ত্রিভুজ দুইটা সর্বসম সেটা প্রমাণ করলাম যে এই ত্রিভুজ পি কিউডি আর ত্রিভুজ এম কিউ এন এর মধ্যে হচ্ছে এই যে কিউডি বাহু এম এন বাহু এগুলো কিউ এর পি এর সমান, পিডি আর কিউ এম এগুলো হচ্ছে কিউ এর সমান, আর অন্তর্ভুক্ত কোণ যেটা দেখালাম চিত্রে পি ডি কিউ আর হচ্ছে কিউ এম এন এই কোণ দুইটা পরস্পর উভয়ই 90 ডিগ্রি হওয়ার কারণে সমান। তো তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে এই ত্রিভুজ দুইটার যে অপর বাহুটা আছে একটা হচ্ছে পি কিউ আর এক ত্রিভুজের কিউ এন সেগুলো ডি এর সমান, এই দুইটা বাহু সমান হবে এবং একটা কোণের কথা লিখেছি, সবগুলো কোণই সমান হবে। একটা কোণ সমান সেটা তো আমরা সর্বসম প্রমাণ করার সময়ই দেখেছি। আরেকটা কোণ সমান হবে, দুইটা করে কোণই সমান হবে, তো একটা কোণ আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে, সে একটা কোণের কথা লিখে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে ডিপি কিউ আর হচ্ছে এম কিউ এন। চিত্রে যদি দেখতে চাই ডিপি কিউ এই কোণটা আর হচ্ছে এম কিউ এন এই কোণ সমান হবে। এই কোণ একটু বুঝতে হয়তো সমস্যা হচ্ছে কারণ এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে এই যে পি বাহুর বিপরীত দিকে আছে, আবার পি বাহুর সমান বাহু হচ্ছে এখানে এইটা, তো এই বাহুর বিপরীত দিকে যেই কোণটা আছে সেই দুইটা হচ্ছে অনুরূপ কোণ, আর তার কারণে এই দুইটা সমান হবে যেহেতু এরা সর্বসম ত্রিভুজ। তো এই অংশটুকু হলো। এরপরে দেখো এপাশে আমি আবার ওই আমাদের প্রমাণের জন্য যে অংশটুকু প্রয়োজন সেটুকু আবার এঁকে নিয়েছি বোঝার সুবিধার্থে। এখন পিডি আর এম এন উভয়ই হচ্ছে ডিএম এর উপর লম্ব। এই যে পিডি আর এম এন এই দুইটাই তো নিচের এই যে এই ডিএম বাহু এটার উপর লম্ব। তো একটা রেখার উপর দুইটা যদি লম্ব আঁকা হয় তাহলে তো তারা পরস্পর সমান্তরাল হবে, অর্থাৎ পিডি আর এম এন এরা পরস্পর সমান্তরাল যদি হয় তাহলে এই পি ডি এম এন এটা একটা ট্রাপিজিয়াম হয়ে যাবে। কারণ আমরা জানি যে ট্রাপিজিয়ামের একমাত্র বৈশিষ্ট্য হচ্ছে যে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়। তো এই একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হওয়ার কারণে এই পিডি এম এন এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। আবার পি কিউ ডি কোণ অর্থাৎ পি কিউ ডি এই কোণটা প্লাস এম কিউ এন এই কোণ, এই দুটা কোণের সমষ্টি কত হয় আমরা সেটা বের করব। পি কিউ ডি এটা এরকম রইল, আর এম কিউ এন এটার পরিবর্তে আমরা তো এই যে এই কোণটা লিখতে পারি কারণ এই দুইটা কোণ সমান, সেটা তো আমরা এই যে একটু আগে প্রমাণ করলাম। তো আমরা লিখব যে ডি পি কিউ এই এম কিউ এন এর পরিবর্তে পি কিউ ডি আর ডি পি কিউ ডি হচ্ছে এই কোণটা, ডি পি কিউ হলো এই কোণ। এই ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা হলো সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে বাকি যে দুইটা কোণ আছে সেই দুইটা সমষ্টি তো আরো 90 ডিগ্রি হবে কারণ ত্রিভুজের 3 কোণ মিলে 180 ডিগ্রি হয়। তো এই দুইটার সমষ্টি তাহলে 90 ডিগ্রি, অর্থাৎ আচ্ছা এই কোণ আর এই কোণ এর সমষ্টি 90 ডিগ্রি, অর্থাৎ এই দুটা মানেই হচ্ছে আমরা এই যে প্রথমে যেখান থেকে শুরু করেছিলাম পি কিউ ডি আর এম কিউ এন এই কোণ আর এই কোণ এই দুটার সমষ্টি তাহলে 90 ডিগ্রি, সেটা প্রমাণ হলো। এখন এতটুকু আর এতটুকু এই কোণ আর এই কোণ এই দুটা মিলে যদি 90 ডিগ্রি হয়, মাঝখানে যে অন্য আরেকটা কোণ আছে পি কিউ এন
সেটাও 90 ডিগ্রি হবে। এই যে কোণ পি কিউ এন সেটা 90 ডিগ্রি, কারণ হচ্ছে যে এটা সম্পূর্ণটা মিলে তো একটা সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রি। তার মধ্যে এই অংশ আর এই অংশ মিলে যদি 90 ডিগ্রি হয়ে যায়, বাকি যে অংশটা থাকে সেটাও 90 ডিগ্রি হবে। তো হলো এই পর্যন্ত পি কিউ এন কোণ সেটা হচ্ছে 90 ডিগ্রি। তো এটা যদি 90 ডিগ্রি হয়, মাঝখানে এই যে পি কিউ এন যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে সেটা একটা সমকোণী ত্রিভুজ হবে। এবারে এই যে পিডিএমএন যে ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, প্রথমত একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আছে, সেই সূত্র ব্যবহার করে করতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ট্রাপিজিয়ামটা তিনটা ত্রিভুজ খণ্ডে বিভক্ত হয়েছে, দেখতে পাচ্ছ। একটা হচ্ছে পি কিউডি, একটা পি কিউ এন, আর একটা হচ্ছে এই এম কিউ এন। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি যোগ করি তাহলেও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পাওয়া যাবে। তো আমরা লিখেছি যে পিডিএমএন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, যে তিনটা ত্রিভুজের কথা বললাম সেই তিনটা ত্রিভুজ ক্ষেত্র পি কিউডি প্লাস ত্রিভুজ ক্ষেত্র পি কিউএন আর ত্রিভুজ ক্ষেত্র এম কিউএন, এই তিনটার যোগফল। এখন ত্রিভুজ ক্ষেত্র পি কিউডি সেটা হচ্ছে হাফ পি কিউ এর সমান। এই যে পি কিউডি হাফ ভূমি গুণ উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র। ভূমি হচ্ছে এখানে পি আর উচ্চতা হলো এই কিউ। তারপর এই যে পি কিউ এন, এই ত্রিভুজের বেলাতে হাফ ইন্টু ভূমিও ডি উচ্চতাও ডি, আর এই ত্রিভুজের বেলাতে ভূমি কিউ উচ্চতা পি, অথবা ভূমি বা উচ্চতা যে কোনো একটাকে ভূমি যে কোনো একটাকে উচ্চতা ধরলেই হয়, তার মানে পি কিউ। তো ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রানুসারে লেখা হয়েছে হাফ পি কিউ প্লাস হাফ ডিডি প্লাস হাফ পি কিউ। হাফ পি কিউ আর হাফ পি কিউ যোগ করলে তো ফুল পি কিউ হয়ে যায়, অর্থাৎ 1 পি কিউ, তার সাথে প্লাস হাফ ডি আর ডি মিলে হচ্ছে ডি স্কোয়ার, গুণ করে ডি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে ত্রিভুজের মাধ্যমে প্রাপ্ত ক্ষেত্রফল। আবার যদি আমরা ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফলের সূত্র, সেই সূত্রানুসারে ক্ষেত্রফল বের করতে চাই, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি যে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এ প্লাস বি মানে হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়, এ আর বি সমান্তরাল বাহু দুইটা, আর এইচ হচ্ছে সমান্তরাল বাহু দুইটার মধ্যবর্তী লম্ব দূরত্ব। তো এখানে এই ট্রাপিজিয়ামের এই দুইটা হচ্ছে সমান্তরাল বাহু, এই দুইটা অর্থাৎ কিউ আর পি। তো এটাকে কিউ প্লাস পি লিখতে পারি, সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। আর এদের লম্ব দূরত্ব এই যে এখান থেকে এই পর্যন্ত, ডি থেকে এম পর্যন্ত, অর্থাৎ এই যে পি আর এই যে এতটুকু হচ্ছে কিউ, পি প্লাস কিউ লিখতে পারি। তার মানে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি সেটাও পি প্লাস কিউ, আবার লম্ব দূরত্ব সেটাও পি প্লাস কিউ। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্রানুসারে হাফ ইন্টু পি প্লাস কিউ ইন্টু পি প্লাস কিউ। আর আমরা ত্রিভুজের মাধ্যমে ক্ষেত্রফল যেটা পেয়েছি পি কিউ প্লাস হাফ ডি স্কোয়ার, সেটাও তো এই একই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে এই দুইটা অংশ সমান হবে। পি প্লাস কিউ অর্থাৎ পি প্লাস কিউ হোল স্কোয়ার, সেটা যদি সূত্র দিয়ে ভেঙে দেওয়া হয় পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার হবে। হাফ আছে সামনে গুণ অবস্থায়, ডান পাশে যা ছিল সেটা রইল। এবারে আমরা এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে এই টু পি কিউ এটাকে ব্র্যাকেট থেকে বাইরে নিয়ে আসবো। টু পি কিউ বাইরে আনলে সেটা হাফের সাথে গুণ হয়ে যাবে, গুণ হলে হাফ আর টু গুণ হয়ে হচ্ছে শুধু, মানে টু কাটা যাবে, শুধু পি কিউ হবে। তাহলে দুই পাশ থেকে আমরা পি কিউ, এটা আমি শুধু বোঝানোর জন্য দেখালাম, এইভাবে করে কাটবে না। যদি কাটতেই হয় পি কিউটাকে এই পাশে এনে বা এই পি কিউ ওই পাশে নিয়ে গিয়ে সাইন চেঞ্জ করে তারপরে হচ্ছে কাটাকাটি করবে। তো কাটাকাটি করে দেখানো জরুরি না, না দেখানোই বরঞ্চ ভালো। তাহলে এই পাশে থাকবে হচ্ছে হাফ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর এই পাশে হাফ ডি স্কোয়ার। দুই পাশ থেকে যদি আমরা হাফ বাদ দিয়ে দিই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার। ডি মানে হচ্ছে যে পি কিউ ডি যে ত্রিভুজটা ছিল সমকোণী ত্রিভুজ, সেই ত্রিভুজের অতিভুজ অর্থাৎ পি কিউ। তো এই যে ডি স্কোয়ার মানে হচ্ছে পি কিউ স্কোয়ার, এটাকে এই পাশে লেখা হয়েছে। পি স্কোয়ার মানে হচ্ছে পিডি তার উপর স্কোয়ার, আর কিউ মানে হচ্ছে কিউডি তার উপর স্কোয়ার। তো এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল, আমরা শেষ পর্যন্ত প্রমাণ করতে পেরেছি। শেষে লিখে দিব যে প্রমাণিত। 4-এর গ নম্বর প্রশ্নে আছে যে এম পিডি এর উপর যে কোনো বিন্দু হলে প্রমাণ করো যে কিউ এম স্কোয়ার মাইনাস আর এম স্কোয়ার ইজ ইকুয়াল টু পি কিউ স্কোয়ার মাইনাস পি আর স্কোয়ার। এখানে আমাদের এই পি কিউ আর যে ত্রিভুজটা প্রশ্নে উদ্দীপকে দেয়া ছিল সেই সম্পূর্ণ ত্রিভুজটাই লাগবে। পি কিউ গ্রেটার দেন পি আর সেই তথ্য এটাও প্রয়োজন, এটা অবশ্য তেমন একটা প্রয়োজনীয় বিষয় না। আর হচ্ছে পিডি কিউ আর এর উপর লম্ব, সেটাও প্রয়োজন। আর প্রশ্নে গ নম্বর প্রশ্নে দেওয়া আছে যে এম হচ্ছে পিডি এর উপর যে কোনো একটা বিন্দু। তো যেটা প্রমাণ করতে হবে, এই যে এটা হচ্ছে প্রমাণের বিষয়, কিউ এম আর এম আছে এখানে। তো কিউ এম পেতে হলে কিউ আর এম যোগ করে দিতে হবে, একইভাবে আর আর এম
যোগ করে দিতে হবে। তো সেটা যোগ করে দেয়া হয়েছে। আমরা বিশেষ নির্বাচনে লিখেছি যে ত্রিভুজ পি কিউ আর এ পি কিউ গ্রেটার দেন পি আর এবং পিডি লম্ব কিউ আর। এম পিডি এর উপর যে কোনো বিন্দু আর এম আর কিউ এম যোগ করি, এখানে একটা কমা হবে, যোগ করি, প্রমাণ করতে হবে যে কিউ এম স্কোয়ার মাইনাস আর এম স্কোয়ার ইজ ইকুয়াল টু পি কিউ স্কোয়ার মাইনাস পি আর স্কোয়ার। খেয়াল করো যে কিউ এম এটা হচ্ছে যে এইখানে যে একটা সমকোণী ত্রিভুজ, ডান পাশে ছোট সমকোণী ত্রিভুজ, এটার অতিভুজ। আবার আর এম হচ্ছে বাম পাশের যে সমকোণী ত্রিভুজ ছোট, সেটার অতিভুজ। আর ডান পাশে যে অংশ দুইটা আছে পি কিউ আর হচ্ছে পি আর। পি কিউ এটাই যে এই পি ডি কিউ বা পি কিউ ডি এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, আর পি আর হচ্ছে বাম পাশের যে বড় সমকোণী ত্রিভুজটা সেটার অতিভুজ। তাহলে এখানে চারটা সমকোণী ত্রিভুজের অতিভুজের হিসাব আছে এখানে। তো চারটা সমকোণী ত্রিভুজ নিয়ে এই অতিভুজগুলোর মান বের করে তারপরে বাম পক্ষ ডান পক্ষের মান বের করে এরপরে হচ্ছে আমরা দেখবো যে এই দুইটা পক্ষ সমান হয় কিনা। তো এবার প্রমাণে আসি। প্রথমে আমরা লিখেছি যে পিডি কিউআর এর উপর লম্ব। এই পিডি হচ্ছে কিউআর এর উপর লম্ব। তাহলে পি কিউডি আর হচ্ছে এই পাশের পিআরডি এই দুটা সমকোণী ত্রিভুজ। পি কিউডি এবং পিআরডি সমকোণী ত্রিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্রানুসারে আমরা লিখতে পারবো যে পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পিডি স্কোয়ার প্লাস কিউডি স্কোয়ার। আবার বাম পাশের এই ত্রিভুজ থেকে পিআর স্কোয়ার ইজ ইকুয়াল টু পিডি স্কোয়ার প্লাস আরডি স্কোয়ার। তো এই দুইটা সমীকরণ লেখা হয়েছে, পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পিডি স্কোয়ার প্লাস কিউডি স্কোয়ার, আর পি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পিডি স্কোয়ার প্লাস আরডি স্কোয়ার। এখন আমরা যদি এই পি কিউ স্কোয়ার থেকে পি আর স্কোয়ার মাইনাস করি, পি কিউ স্কোয়ার মাইনাস পি আর স্কোয়ার, তাহলে ডান পাশের অংশ দুইটাও মাইনাস হয়ে যাবে, পিডি স্কোয়ার প্লাস কিউডি স্কোয়ার। এখান থেকে এই অংশটুকু মাইনাস করতে গেলে এর ভেতরে যে প্লাস সাইনটা আছে সেটা মাইনাস হয়ে যাবে। এরপরে আমরা এই পিডি আর মাইনাস পিডি স্কোয়ার কেটে দিতে পারি, তাহলে ডান পাশে থাকবে কিউডি স্কোয়ার মাইনাস আরডি স্কোয়ার। এটা হচ্ছে পি কিউ স্কোয়ার মাইনাস পি আর স্কোয়ার এই অংশের মান। এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম। এই সমীকরণটা আমরা পেয়েছি হচ্ছে বড় যে সমকোণী ত্রিভুজ দুইটা, সেই দুইটা ত্রিভুজ ব্যবহার করে। এখন ছোট যে দুইটা সমকোণী ত্রিভুজ আছে, একটা হচ্ছে কিউএমডি আর একটা আরএমডি। এই দুইটা সমকোণী ত্রিভুজ থেকে এখানকার কিউএম স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে এমডি স্কোয়ার প্লাস কিউডি স্কোয়ার, আবার আর এম স্কোয়ার সেটা হবে হচ্ছে এমডি স্কোয়ার প্লাস আরডি স্কোয়ারের সমান পিথাগোরাসের সূত্রানুসারে। তো সেই তথ্যগুলো এখন লেখা হয়েছে যে সমকোণী ত্রিভুজ কিউ এমডি আর হচ্ছে আর এমডি সমকোণী ত্রিভুজ এই দুইটা। তো এখানে কিউ এম স্কোয়ার ইজ ইকুয়াল টু এমডি স্কোয়ার প্লাস কিউডি স্কোয়ার এবং আর এম স্কোয়ার ইজ ইকুয়াল টু এমডি স্কোয়ার প্লাস আরডি স্কোয়ার পিথাগোরাসের সূত্রানুসারে। এখন একইভাবে আগের অংশের মতোই এই কিউ এম স্কোয়ার থেকে যদি আর এম স্কোয়ার মাইনাস করি, ডান পাশের অংশ দুইটাও বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হলে এমডি স্কোয়ার মাইনাস এমডি স্কোয়ার কাটা যাবে, কেটে আমরা পাবো হচ্ছে কিউএম স্কোয়ার মাইনাস আর এম স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউডি স্কোয়ার মাইনাস আরডি স্কোয়ার। এটাকে আরেকটা সমীকরণ নাম্বার দিলাম, সেটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবারে খেয়াল করো যে 1 নম্বর যে সমীকরণটা ছিল, 1 নম্বর সমীকরণের বাম পাশের অংশ কিউডি স্কোয়ার মাইনাস আরডি স্কোয়ার, আবার 2 নম্বর সমীকরণের বাম পাশের অংশ সেটাও কিউডি স্কোয়ার মাইনাস আরডি স্কোয়ার। তার মানে এই দুইটা অংশ সমান। তো এই দুইটা অংশ যদি সমান হয় তাহলে এদের বাম পাশের অংশ দুইটা সেগুলোও সমান হবে। অর্থাৎ আমরা 1 ও 2 এই দুইটা সমীকরণ থেকে লিখতে পারি যে সমীকরণ দুইটার যে বাম পাশের অংশ দুইটা ছিল সেই দুইটা সমান, অর্থাৎ কিউএম স্কোয়ার মাইনাস আর এম স্কোয়ার ইজ ইকুয়াল টু পি কিউ স্কোয়ার মাইনাস পি আর স্কোয়ার। তো এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, আমরা শেষে লিখে দিচ্ছি প্রমাণিত। এরপরে ঘ বিভাগ তথ্য ও উপাত্ত অর্থাৎ পরিসংখ্যানের অংশ থেকে যে প্রশ্নটা আছে 5 নম্বর। অষ্টম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নাম্বার দেয়া আছে। ক নম্বর প্রশ্নে কোন পরীক্ষায় 60 জন ছাত্রের মধ্যে জিপিএ 5 পেল 15 জন, তথ্যটি পাই চিত্রে দেখাতে বলা হয়েছে। তো এটার জন্য আমাদের উদ্দীপক প্রয়োজন নাই। 60 জন ছাত্রের মধ্যে 5 জন হচ্ছে জিপিএ 5 পেয়েছে, 15 জন জিপিএ 5 পেয়েছে, সেটাকে পাই চিত্রের মধ্যে দেখাতে হবে। পাই চিত্র মানে এই যে এরকম বৃত্ত এঁকে বৃত্তের মধ্যে বিভিন্ন তথ্যগুলোকে বৃত্তের এক একটা অংশ হিসেবে দেখাতে হয়। তো এখন এই 15 জন ছাত্রের জন্য, 15 জন ছাত্র যারা জিপিএ 5 পেয়েছে তাদের জন্য বৃত্তের কতটুকু অংশ আমরা চিহ্নিত করব। তো তার জন্য এখানে যেহেতু 60 জন ছাত্র, মোট ছাত্র 60 জন ছাত্রের জন্য হচ্ছে সম্পূর্ণ বৃত্ত। সম্পূর্ণ বৃত্ত মানে বৃত্তের কেন্দ্রে আমরা জানি যে 360 ডিগ্রি কোণ হয়।
অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি যে 60 জন ছাত্রের জন্য কোণ 360 ডিগ্রি। তো 15 জন ছাত্র অর্থাৎ যারা জিপিএ 5 পেয়েছে তাদের জন্য কত ডিগ্রি কোণ এখানে চিহ্নিত করতে হবে সেটা এখন নির্ণয় করব। ঐকিক নিয়মের সাহায্যে সেটা করেছি। একজন ছাত্রের জন্য কোণ 360 ভাগ 60, আর 15 জন ছাত্রের জন্য 15টা গুণ হয়ে যাবে, হিসাব করলে পাওয়া যাবে হচ্ছে 90 ডিগ্রি। 60-এর সাথে 360 কাটলে 6 হবে, আর 6 15 90। তো 90 ডিগ্রি কোণ দিয়ে হচ্ছে 15 জন ছাত্র আমরা চিহ্নিত করতে পারি, অর্থাৎ যারা জিপিএ 5 পেয়েছে। তারপর একটা বৃত্ত এঁকে যে কোনো একটা ব্যাসার্ধ বা একটা এরকম করে একটা রেখা আঁকা হয়েছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত। তারপর এই রেখার উপর চাঁদা ব্যবহার করে আমরা যদি একটা 90 ডিগ্রি কোণ এঁকে দেই, তাহলে এই যে অংশটুকু সেটাই 90 ডিগ্রি কোণ, যেটা এই অংশটুকু দিয়েই হচ্ছে জিপিএ 5 প্রাপ্ত ছাত্রদের সংখ্যা বোঝাবে। তো এটাই হচ্ছে নির্ণেয় পাইচিত্র। এরপর খ নম্বর প্রশ্নে আছে যে 5 শ্রেণী ব্যবধান নিয়ে ক্রমজয়িত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। এটা আমাদের উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট। ক্রমজয়িত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে গেলে গণসংখ্যা প্রয়োজন হবে, আবার গণসংখ্যা বের করতে গেলে ট্যালি লাগবে। ট্যালি বের করতে গেলে হচ্ছে যে আমাদের হচ্ছে সারণী তৈরি করে নিতে হবে একটা। তার জন্য এখানে মানে কয়টা শ্রেণী, সারণীতে কয়টা শ্রেণী প্রয়োজন, শ্রেণী সংখ্যা বের করতে গেলে আবার আমাদের পরিসর বের করে নিতে হবে। পরিসর বের করতে গেলে এই উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় উপাত্ত কি আছে সেটা দেখতে হবে। তো এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 52 আছে। যদি প্রশ্নটা ভালো করে খেয়াল করো, সবগুলো প্রশ্ন উপাত্ত ভালো করে খুঁজে তারপর বের করতে হবে। সর্বনিম্ন সংখ্যাটা হচ্ছে 52 আর সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 58। বের করব পরিসর। পরিসরের সূত্র জানি যে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ, তার সাথে 1 যোগ। তো এটা হিসাব করলে 47 হয় পরিসর, তাহলে 47। শ্রেণী ব্যবধান 5 নেওয়ার কথা প্রশ্নে বলে দিয়েছে। আমরা জানি যে পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করলে শ্রেণী সংখ্যা পাওয়া যায়। তো পরিসর হচ্ছে 47, শ্রেণী ব্যবধান 5 নিয়ে শ্রেণী সংখ্যা হবে 47কে 5 দিয়ে ভাগ করলে 9.4 হয়। কিন্তু শ্রেণী সংখ্যা তো এরকম ভগ্নাংশ হতে পারে না, শ্রেণী সংখ্যা পূর্ণ সংখ্যায় নিতে হবে। তো এর পরবর্তী যে পূর্ণ সংখ্যা 10 সেটা নিলাম। তো এখানে সমান চিহ্ন না দিয়ে এরকম একটা চিহ্ন দিয়েছি ভাঙা, একটু ঢেউয়ের মতো, কারণ 9.4 আর 10 তো একেবারে সমান না, এটার মানে হচ্ছে প্রায় সমান। তো পূর্ণ সংখ্যা দরকার বলে এখানে পূর্ণ সংখ্যা নিয়েছি, কিন্তু এখানে আবার এই চিহ্নটা পরিবর্তন করে দিয়েছি, কারণ এখানে সমান চিহ্ন দিলে আমাদের মানে ভুল হয়ে যায়। তো এরপর আমরা সারণী তৈরি করব। ক্রমজয়িত গণসংখ্যা নিবেশন সারণী। এই যে ডান দিক থেকে দেখো যে ক্রমজয়িত গণসংখ্যা যদি আমরা বের করতে চাই সেটা গণসংখ্যার উপর নির্ভর করে। গণসংখ্যা কত সেটা বের করতে গেলে আবার ট্যালি লাগবে, আর শ্রেণী ব্যাপ্তি সেটা তো প্রয়োজন হবেই। তো শ্রেণী ব্যাপ্তি এই 4টা কলাম প্রয়োজন। আর নিচের দিকে আমরা যেহেতু বের করেছি যে 10টা শ্রেণী প্রয়োজন, 10টা শ্রেণী, এরপর এক্সট্রা আরেকটা ঘর নেওয়া হয়েছে। তো শ্রেণী ব্যাপ্তি আমরা 51 থেকে শুরু করেছি, সর্বনিম্ন সংখ্যা যদিও 52 ছিল, 51 থেকে শুরু করেছি। ইচ্ছা করলে 52 থেকেও করতে পারো। আর শ্রেণী ব্যবধান তো 5 নিতে বলা হয়েছে প্রশ্নে। 51 থেকে যদি শুরু করা হয়, 51, 52, 53, 54, 55 পর্যন্ত। 5 যোগ করলে কিন্তু হবে না, 5 51 সহ 5 গুনতে হবে, গুনে যেখানে পৌঁছানো যায় সেই পর্যন্ত হচ্ছে প্রথম শ্রেণী। আবার 55 পর থেকে 56, 56 থেকে শুরু করে 56, 57, 58, 59, 60 এই পর্যন্ত হচ্ছে দ্বিতীয় শ্রেণী। এইভাবে করে হাতে গুনে প্রয়োজন হলে হাতে গুনে গুনে হিসাব করে এই শ্রেণীগুলো শ্রেণী ব্যাপ্তিটা বসিয়ে দেবে। বসানোর পর ট্যালি, যেই শ্রেণীতে মানে এটা শ্রেণী অনুযায়ী ট্যালি না দিয়ে যে প্রশ্ন আছে প্রশ্নে তোমরা একটা করে সংখ্যা দেখবে, সেই সংখ্যাটা প্রয়োজনে পেন্সিল দিয়ে একটু মার্ক করে দিবে, তারপর সেই সংখ্যাটা এখানে কোন শ্রেণীতে অবস্থিত সেইখানে একটা করে ট্যালি দিয়ে দিবে। এইভাবে করে সবগুলো সংখ্যা যখন ট্যালি হিসেবে এখানে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এই যে 4 নম্বরের পর 5ম নম্বর যে ট্যালিটা সেটা এরকম করে আড়াআড়ি দিতে হয়, সেটা তো তোমরা জানোই। তো এরকম দেওয়ার পর এরপর যদি আরো দিতে হয় তাহলে একটু ফাঁক করে একটু জায়গা রেখে তারপরে লিখবে, যাতে করে এই 5টার যে একটা সেট সেটা দেখতে সুবিধা হয়, তার ফলে আমাদের এখানে গণসংখ্যা লিখতেও সুবিধা হবে। এরপরে ট্যালির যে চিহ্ন সেই চিহ্ন অনুযায়ী এখানে গণসংখ্যা লেখা হয়েছে, 2টা এখানে, এখানেও 2টা, 2 এখানে হচ্ছে 5টা। এইভাবে করে সবগুলো শ্রেণীর গণসংখ্যা লিখে আমরা সেটা যোগ করে দেখতে পাই যে 30। তার মানে আমাদের হিসাবটা ঠিকই আছে, কারণ 30 জন ছাত্রের বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নাম্বার দেয়া ছিল, অর্থাৎ মোট গণসংখ্যা 30 হবে। এবার আমাদের যেটা প্রকৃতপক্ষে দরকার, ক্রমজয়িত গণসংখ্যা। ক্রমজয়িত গণসংখ্যা হচ্ছে যে গণসংখ্যাগুলো যদি আমরা ক্রমান্বয়ে যোগ করি,
তাহলেই ক্রমজয়িত গণসংখ্যা পাওয়া যায়। প্রথম শ্রেণীর গণসংখ্যা আর ক্রমজয়িত গণসংখ্যা একই। এরপর এই যে 2 আর 2 যোগ করলে 4 হয়, সেটা এই পরের শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা। এরপর 2 2 4, তার সাথে আরো 2 যোগ করলে হচ্ছে 6। তো এটা আমরা এইভাবে করে করতে পারি যে এখানে প্রথম শ্রেণীতে তো 2 হলো, তারপর এই 2 এর সাথে পরের শ্রেণীর গণসংখ্যা যোগ করে 4, আবার এই 4 এর সাথে পরের শ্রেণীর গণসংখ্যা যোগ করে 4 আর 2 6, এইভাবে করে 6 5 11, তারপর 11 3 14, তার সাথে 4 যোগ করে 18, আরো 3 যোগ করলে হচ্ছে 21, 21 এর সাথে 4 যোগ করে 25, 25 3 28, 28 এর সাথে 2 যোগ করে 30। শেষে যে ক্রমজয়িত গণসংখ্যাটা পাওয়া যাবে সেটা এই যে মোট গণসংখ্যা এটার সমানই হবে। তো এটাই ছিল ক্রমজয়িত গণসংখ্যা নিবেশন সারণী। এরপর এখানকার শেষ প্রশ্নটা গ নম্বর, সেখানে বলা হয়েছে যে প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। মধ্যক নির্ণয় করতে গেলে আমরা জানি যে উপাত্তগুলোকে প্রথমে সাজিয়ে নিতে হয় ক্রমানুসারে, সেটা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যে কোনো একভাবে হতে পারে। তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু ধৈর্য নিয়ে পড়তে হবে। আমি এখানে সাজিয়ে নিয়েছি যে উপাত্ত সমূহ মানের ঊর্ধ্বক্রমে সাজাই, ইচ্ছা করলে অধক্রম অর্থাৎ বড় থেকে ছোট সেটাও করতে পারো, একই অ্যান্সার হবে। সাজিয়ে নেয়ার পরে এখন দেখা যাচ্ছে যে এখানে উপাত্ত হচ্ছে 30টা, অর্থাৎ n = 30, যেটা জোড় সংখ্যা। এটা লিখে নেওয়া হয়েছে কারণ মধ্যক নির্ণয়ের আমরা জানি 2 রকম সূত্র আছে, জোড় হলে একরকম আর বিজোড় হলে আরেক রকম। তো এই কারণে এটা জোড় নাকি বিজোড় সেটা লিখে নেওয়া হয়েছে। যখন জোড় হয় তখন মধ্যক নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে n/2 তম পদ আর প্লাস n/2 + 1 তম পদ। এই দুইটা পদ অর্থাৎ মাঝখানে যে দুইটা পদ থাকে সেই দুইটা পদের যোগফল, সেটাকে 2 দিয়ে ভাগ, অর্থাৎ মাঝখানের পদ দুইটার গড়। তো সেটা একটু সূত্র আকারে এইভাবে লিখে তারপরে আমরা হিসাব করব। অবশ্য যখন এমসিকিউ করার প্রয়োজন হবে তখন আর সূত্র প্রয়োজন নেই, মাঝখানের পদ দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই হয়ে গেল। তো n/2 আমি একটু সংক্ষেপ করেছি, এখানে n এর মান না বসিয়ে, মানে মান বসিয়ে দেখানো দরকার ছিল, একটু এখানে জায়গা কম বলে আমি সরাসরি হিসাব করে দিয়েছি। n/2 মানে 30/2 ভাগ করলে 15, 15তম পদ। একইভাবে এখানে 15 যোগ 1 অর্থাৎ 16তম পদ। 15তম পদ যদি এখান থেকে এই যে সিরিয়ালি গোনা হয়, গুনলে দেখা যাবে যে এই দুইটা হচ্ছে 15 এবং 16তম পদ, 77 এবং 78। আর নিচে 2 আছে, 77 আর 78 যোগ করে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে পাওয়া যাবে হচ্ছে 77.5। তাহলে এই উপাত্ত সমূহের মধ্যক হচ্ছে 77.5। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।